গল্প বলি এসো। আজকেও চলে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের আরো একটি গল্প নিয়ে। গল্পের নাম অন্তু বাঁচেনি। শুনতে থাকো। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও, শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকো। তাহলে শুরু করি। অন্তু এখন শুয়ে আছে লাশ কাটা ঘরে। এই একটু আগে এক ধূসর রং মর্গের গাড়ি চেপে এখানে এলো অন্তু। না, অন্তু নয়, অন্তুর দেহ, ডেড বডি, লাশ, জল থেকে তোলা। শেষ পর্যন্ত অন্তু আত্মহত্যাই করলো। ঘটনাটার পূর্বাভাস পেয়েছিলাম কাল রাতে 10:30 নাগাদ। অফিসের ইয়ার এন্ডিং বলে ইদানিং রজত দেরি করে ফিরছে। সবে পাজামা পাঞ্জাবি পরে টিভির পর্দায় চোখ রেখেছিল। রাতের খাবার বেড়ে আমি ডাকাডাকি করছিলাম মুনিয়াকে। তখনই মিত্রার ফোন। কাঁপা কাঁপা স্বর। দিদি, তোমার ভাই কি ওখানে গেছে? কই, না তো। কেন, কি হয়েছে? জানোই তো, কদিন ধরে সেই ডিপ্রেশনটা চলছিল। কাল সকালে আমি যখন স্কুলে বেরোই তখনও চুপচাপ শুয়ে, যখন ফিরলাম তখনও। হঠাৎ সন্ধেবেলা পাঞ্জাবি চড়িয়ে কোথায় যে বেরিয়ে গেল। দাদার ওখানে যায়নি? খোঁজ নিয়েছিস? নিয়েছি। আশপাশে কোথাও নেই? কোনো বন্ধু বান্ধবের বাড়ি? এই তো সর্বত্র খুঁজে এলাম। পার্থদের বাড়ি, ঝন্টুদের বাড়ি। একটুক্ষণ অনন্ত নৈঃশব্দ। তারপর আবার স্বর ফুটল মিত্রার। আর কোথায় যেতে পারে বলো তো? আমার যেন কেমন কেমন ঠেকছে। খটকা লেগেছে আমারও। ডিপ্রেশনের রোগটা অন্তু নতুন কিছু নয়। সেই স্কুল কলেজে পড়ার সময় থেকে চলছে। হঠাৎই আসে, 7-10 দিন থাকে, তারপর নিজের থেকেই চলে যায়। এই সময়টা একটু খেয়ালি আচরণ করে বটে অন্তু। চুপচাপ শুয়ে থাকে, কারুর সঙ্গে কথা বলে না। দিনরাত কড়িকাঠ গুনছে তো গুনছেই। খাবার হয়তো সারাদিন ঢাকা পড়ে রইল, খেলোই না। এই রকম। অফিস টফিস যাওয়ার তো প্রশ্নই নেই। অমন একটা ফুটফুটে ছেলে কি সুন্দর টকর টকর কথা বলে, তার দিকে পর্যন্ত ফিরে তাকায় না। কিন্তু তার পক্ষে কাউকে না জানিয়ে এত রাত অবধি বাড়ির বাইরে থাকাটা একটু বিচিত্রই। সত্যি বলতে কি, এ সময়ে নিজের ঘর থেকে এক পা বেরোতেও অন্তর তীব্র অনীহা। তবু উৎকণ্ঠা গোপন রেখে বললাম, মিছিমিছি উতলা হচ্ছিস কেন? কোথাও হয়তো আটকে গেছে, এক্ষুনি ফিরবে। ওর অফিসের বন্ধু বান্ধবদের ফোন করেছিস? সব করা হয়ে গেছে গো, কোথাও নেই। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি কিছু হয়েছিল? না দিদি, বিশ্বাস করো, আমার সঙ্গে সকাল থেকে একটা কথাও হয়নি। ঠিক আছে, দেখছি। চোখ গোল গোল করে ননদ ভাজের বাক্যালাপ শুনছিল রজত। চার্টার্ড এমবিএ করা কোম্পানি এক্সিকিউটিভ, তীক্ষ্ণ বুদ্ধি মানুষ। সঙ্গে সঙ্গে হিসেব শুরু করে দিয়েছে। বছর আষ্টেকের ছোট শ্যালককে সে ভালোবাসে খুব। স্পষ্টতই বিচলিত দেখাচ্ছিল তাকে। কপাল কুঁচকে বলল, কেসটা কিন্তু আমার খুব ক্লিয়ার ঠেকছে না। হুম, চলো খেয়ে নি, মনে হচ্ছে বেরোতে হবে। রজতের অনুমানই ঠিক। খাওয়া শেষ হতে না হতেই দাদার ফোন এসে গেল। জরুরি তলব, এক্ষুনি চলে আয়। প্রস্তুত হতে 5 মিনিটের বেশি সময় নিইনি আমরা। মুনিয়ার শিওরে সমন। হায়ার সেকেন্ডারি পরীক্ষার আর মাত্র 25 দিন বাকি। ঝটিতি ফ্লাস্ক ভর্তি দুধ কফি মেয়ের টেবিলে নামিয়ে ছুটেছি আমি। রজত ঝটপট গাড়ি বার করেছে গ্যারেজ থেকে। মিনিট 15-র মধ্যেই টালিগঞ্জ। দাদা সেখানে আগেই পৌঁছেছিল। 2-4 জন বন্ধু প্রতিবেশীও জড়ো হয়ে গেছে। সদল বলে শুরু হলো আমাদের অভিযান। থানা, একের পর এক হসপিটাল, এর বাড়ি তার বাড়ি, গোটা কলকাতা প্রায় চষে ফেললাম। কোথাও কোনো খবর নেই।
আশ্চর্য! সন্ধে থেকে তেমন কোনো দুর্ঘটনাই নাকি ঘটেনি শহরে। বাড়ি ফিরলাম রাত ২টোয়। শুনশান পথ। কুকুররাও তখন ঘুমিয়ে পড়েছে। শ্রান্ত, অবসন্ন, তবু যেন একটু নিশ্চিন্ত আমরা। ভয়ংকর কিছু হয়তো ঘটেনি তাহলে। ঘুম এলো না তাও। তন্দ্রা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। অদৃশ্য এক চোরকাঁটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে হৃৎপিণ্ড। হঠাৎ হঠাৎ ধড়াস ধড়াস করে উঠছে বুক। গেল কোথায় অন্তু? প্রভাত সবসময় শুভ নয়। সকালেই থানা থেকে দুঃসংবাদটা পৌঁছে দিল। লেকের জলে ভেসে উঠেছে অন্তু। ভাসছে। মর্গের গেটে হরিধ্বনি হচ্ছে। একটু আগেও জনা কয়েক মানুষ পাংশু মুখে সামনের লনে বসেছিল। এখন তারা ম্যাটাডোরের মাথায় খই ছেটাচ্ছে। এক বিধবা মহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার পৃথিবীর দেনা মেটাচ্ছে প্রিয়জন। একটি কিশোর হাউ হাউ করে কেঁদে উঠল। মর্গের নিস্তব্ধতা ভেঙে খান খান। মৃত্যুর এত উচ্চকিত রূপ আমার ভালো লাগে না। মুখ ফিরিয়ে নিলাম। নতুন লাশকাটা বাড়িটার পিছনে অনেকটা ন্যাড়া জমি। রুখা সুখা মাটিকে ঝলসাচ্ছে ফাল্গুনের চড়া রোদ। নিষ্করুণ তাপ, পুড়ছে পৃথিবী। হাওয়া বইছে থেকে থেকে, ঝাপটার মতো গরম হাওয়া। এখানকার হিমায়িত শবাগার থেকে তেমন উৎকট গন্ধ আর বেরোয় না। তবু আছে গন্ধটা, চাপা। এত চাপা যে তাকে বাতাসে স্বাভাবিক ঘ্রাণ বলে ভ্রম হয়। অজান্তেই পেট মোচড় দিয়ে উঠল আমার। বমি এসে গেল। অস্বস্তিটা বোধহয় মুখে ফুটে উঠেছিল। দৌড়ে এলো পিস্তুত ভাই। শরীর খারাপ লাগছে রণদীপ? পাতাবিহীন লাল কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে চা খাচ্ছিল রজত। ভাঁড় ফেলে সেও এগিয়ে এলো। কি অসুবিধা হচ্ছে? মাথা টাথা ঘুরে গেছে মনে হয়। যা তাপ! কেন যে জেদ করে এলে? এসব জায়গায় আসতে আছে? কেন যে এলাম তা যদি বুঝতো রজত। ও বাড়ি এখন কান্নার সমুদ্র। ওখানে কি তিষ্ঠতে পারে মানুষ? কষ্ট এখানেও হচ্ছে। বুকটা হু হু করছে অবিরাম। তবু একটাই তো সান্ত্বনা, অন্তুর কাছাকাছি আছি। কোন সেই শৈশবে আমাকে পাশে না পেলে ঘুমোতে পারত না অন্তু। আবার এই শেষ বেলায়। গেটের ট্যাক্সি থামলো একটা। দাদা, সঙ্গে অন্তুর ২ বন্ধু, পার্থ, তপন। হুড়মুড়িয়ে নেমে এলো দাদা। হাতে কি কাগজ। হনহনিয়ে ঢুকে গেল অফিসে। ফাঁকা ঘর। পাশের খুপড়িতে ২ নিষ্প্রাণ চোখো পুলিশ খাটিয়ায় বসে ঝিমোচ্ছে। কাগজখানা দেখিয়ে তাদের কি যেন বলল দাদা। নির্বিকার উত্তর শুনে তার গলা চড়ছে ক্রমশ। রজত দৌড়ে গেল। কি হলো শান্তদা? এত এক্সাইটেড হচ্ছেন কেন? কথা শোনো। ৩-৩টে ঘন্টা থানায় হতে দিয়ে থেকে সেকেন্ড অফিসারকে তেল মেরে মেরে রিপোর্ট তৈরি করে আনলাম। এখন বলে কিনা আজ পোস্টমর্টেম হবে না। কেন? ডাক্তার নেই। তিনি নাকি চলে গেছেন। সে কি? এখন তো সবে ১:৩০। আজ শনিবার, হাফ ডে। সিরিঙ্গে চেহারার কনস্টেবল উদাস মন্তব্য ছুড়ল। সোমবার আসুন, ফার্স্ট আওয়ারে হয়ে যাবে। মর্গে হাফ ডে? পার্থ ঝেঁজে উঠল। ফাজলামি হচ্ছে? চেল্লাবেন না। এখানে শনি রবি হাফ ডে, ফুল ডে, ফার্স্ট আওয়ার, লাস্ট আওয়ার সব আছে। এটা গভর্নমেন্ট অফিস। তা বলে বডি এসে গেলেও ডাক্তার থাকবে না? হাফ ডে করে চলে যাবে? ছিলেন তো এতক্ষণ। মেয়ে ছেলেটার কেস করলেন। আপনারা কখন রিপোর্ট আনবেন তার জন্য উনি বসে থাকবেন নাকি? আর কোনো কাজ নেই? চেম্বারে গেছেন। কোনটা আগে অ্যাঁ? জ্যান্ত বডি না ডেড বডি? অন্য পুলিশটা হাই তুলল। এখানে পার বডি ৩০০, চেম্বারে কামাই অনেক বেশি। কি বুঝলেন? দাদা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। রজত পোড় খাওয়া লোক। অফিসের হাজারটা ফ্যাকরা ঝঞ্ঝাট সামাল দিতে হয় তাকে।
হাল ধরতে সেই এগোলো। ঘনিষ্ঠ জনের ভঙ্গিতে বলল, কিছু কি করা যায় না ভাই? দুদিন ধরে বডিটা পড়ে পড়ে পচবে। পচবে কেন? এ তো এখন ঠান্ডা ঘর। কোথায় আছেন ডাক্তার? রজত সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। তাকে কি কল দেওয়া যায় না? বখেরা আছে। ডাক্তারবাবু এখন কোন চেম্বারে দেখতে হবে? নাগের বাজার, না ঘুষুরি, না গড়িয়া? সিগারেট ধরিয়েছে পুলিশটা। জোরে জোরে টান দিচ্ছে। দাও বুঝে ডাক্তারবাবু হয়তো মোটা কোনো কোপও মেরে দিতে পারেন। সে হবে ক্ষণ। দেখুন না ভাই। রজত পুলিশটার কাঁধে হাত রাখল। পুষিয়ে দেব। লাভ হবে না। এমনিও তো আজ বডি পাচ্ছেন না। কেন? লাশ হ্যান্ডওভার করার সার্টিফিকেট এনেছেন? সেটা কি? যাক চলে। থানায় কিছু বলেনি? লোকাল কাউন্সিলর বা গেজেটেড অফিসার দিয়ে একটা করিয়ে আনতে হবে। মানে আপনি যে লাশের কেউ, আপনাকে যে লাশটা ছাড়া যায়। গভর্নমেন্ট রুল। গভীর শ্রদ্ধার সঙ্গে গভর্নমেন্ট শব্দটা উচ্চারণ করছে লোকটা, যেন কথাটা ঈশ্বরের কোনো সমার্থক শব্দ, যেন তার নিয়ম অলঙ্ঘনীয়। হতাশ মুখে ট্যাক্সিতে উঠছি একে একে। হঠাৎই পিছু ডাক, চলে যাচ্ছেন বাবুরা? লাশ যে আপনাদের পড়ে রইল। চমকে তাকালাম সবাই। সভাগারের অন্দর থেকে বেরিয়ে আসা লোকটা আবার বলল, লাশের দেখভাল করার দরকার নেই? এই বুঝি লাশ ঘরের ডোম? দড়ির মতো পাকানো চেহারা, বয়স ৩৫ও হতে পারে, ৭৫ও। চোখ দুটো টকটকে লাল। ওই চোখ দেখলেই যেন মৃত্যুর স্বরূপ চেনা যায়। লোকটার মুখে ভক ভক দিশি মদের গন্ধ। লাশ কিন্তু আরাম চাই বাবু। দুটো বড় পাত্তি ফেলে যান, বেশি ঠান্ডা দিয়ে দেব। পচবে না, গলবে না। সোমবার যখন আসবেন, তাজা ফুলটি। অসহায় মুখে মানিব্যাগ বার করছে দাদা। বুকটা আমার টনটন করে উঠল। কর্পোরেশন অফিসে ট্রেড লাইসেন্স বার করার সময় একটা লোক ঘুষ চেয়েছিল বলে অন্তু তার কলার চেপে ধরেছিল না? আজ ঘুষ দিয়ে শীতল আরাম খুঁজছে অন্তুর লাশ। মৃত্যুই তো যথেষ্ট শীতল। আর কত শীতলতা চাই অন্তু? ব্যালকনিতে বসে উথাল পাথাল ভাবছিলাম। সন্ধ্যের পরপরই টালিগঞ্জে ফিরেছি আমরা। এখন কেমন যেন খারাপ লাগছে। রাতটা কি মিত্রার কাছে থেকে যাওয়া উচিত ছিল? কি করি? মুনিয়াটার সামনে পরীক্ষা। ও বাড়িতে ছোট মামা করে কেঁদে ভাসাচ্ছিল। মেয়েটাকে সরিয়ে এনে ঠান্ডা না করলে কি চলে? তাছাড়া মিত্রার বাপের বাড়ির লোকজন এসে গেছে। দাদা বৌদিরাও থেকে গেল আজ। ওইটুকু বাড়িতে কজন আর গাদাগাদি করব? অন্তুর ছেলেটাও বায়না করে চলে এলো সঙ্গে। শোকের বাড়িতে কেমন যেন দিশেহারা হয়ে পড়েছিল টুবলু। পালাতে চাইছিল। থাক, একটা রাত নয় এখানেই রইল। আমাদের ফ্ল্যাটের পূব দিকটা খোলা। কাছাকাছি তেমন উঁচু বাড়ি নেই। ৭ তলার এই অলিন্দ থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় সোনালি সুতোর মতো বাইপাসের আলো, অপসৃয়মান গাড়িদের সর্পিল নড়াচড়া, নাগরিক আলোর বিস্তারিত আভাস, থোকা থোকা অন্ধকারও। সবই কেমন আবছা আজ। আবছা না ঝাপসা? মনে পড়ছিল ছোটবেলায় বিচিত্র এক খেলার নেশা ছিল অন্তুর। হঠাৎ হঠাৎ লুকিয়ে পড়তো যেখানে সেখানে। এই হয়তো খাটের নিচে ঘাপটি মেরে বসে আছে, এই হয়তো আলমারির পিছনে সেধিয়ে গেল, কিংবা বাথরুমের কোণটায়। মা, আমি, দাদা খুঁজে খুঁজে হাল্লাক। সন্ধান মিললেই অন্তুর ঠোঁটে বঙ্কিম হাসি। কি, কেমন জব্দ করেছিলাম? কাল অন্তুটা সত্যিই জব্দ করলো। জলের তলায় রইল সারা রাত। রজত এসেছে ব্যালকনিতে। সদ্য স্নান করেছে রজত। ল্যাভেন্ডারের গন্ধ উঠছে বাতাসে। এতক্ষণ ড্রয়িং রুমে বসে একটার পর একটা টেলিফোন সারছিল। বছরের ব্যস্ততম সময়ে একটা পুরো কাজের দিন বানচাল তার খেসারত দিচ্ছিল বোধ হয়।
চেয়ার টেনে পাশে বসলো রজত। সিগারেট ধরিয়ে বলল, মিত্তালকেও একটা ফোন করে দিলাম, বুঝলে? জগদীশ মিত্তাল অন্তুদের কোম্পানির মালিক, রজতের ঘনিষ্ঠ পরিচিত। ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, ভালো করেছো। যা হবার তা তো হয়েই গেল, এবার তো পরের ব্যাপারটাও ভাবা দরকার, কে বলো? মৃত্যু অসহ, মৃত্যু বিহ্বল করে, তবু তার মধ্যেও রজতের মতো মানুষেরা দায়িত্বজ্ঞান হারায় না। আর একটা নিঃশ্বাস ফেলে বললাম, হুম। কি বললেন মিত্তাল সাহেব? শুনে হায় হায় করছিল। চাকরিতে ৯.৫ বছর হয়েছিল অন্তুর, তাই না? আরেকটু বেশি হবে, ১০.৫ মতো। ওর তো কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ১.৫ লাখ মতো পাবে। কোনো লোন টোন চলছিল কিনা জানো? মার অসুখের সময় নিয়েছিল কিছু, ১,৫০০। সে তো ৩ বছর আগে, একদিনে নিশ্চয় শোধ হয়ে গেছে। তারপর ধরো গ্র্যাচুইটিও পাবে ১,০২০ এটসেট্রা এটসেট্রা মিলিয়ে ১.৫ লাখ হয়ে যাবে। অর্থাৎ ফিক্সড করলে মাসে ১,৫০০। মিত্রা স্কুল থেকে কত পায়? কি জানি, বলতে পারবো না। একে প্রাইভেট স্কুল, তাই নার্সারির টিচার, ২,০০০-এর বেশি কক্ষনো না। রজতকে যেন একটু চিন্তিত দেখালো। পাশের পাতাবাহারের টবে সিগারেটের ছাই ঝাড়লো আলগোছে। ভুরু কুচকে বলল, মাত্র ৩,৫০০-এ কি চলবে? বাড়ি ভাড়াই তো ১২০০, তারপর টুবলুর লেখাপড়া আছে। এত কেজো কথা ভালো লাগছিল না আমার। কঠোর বাস্তবের কথা তো ভাবতেই হয়, তা বলে এই মুহূর্তে, যখন আমার ভাইটা শুয়ে আছে লাশ কাটা ঘরে। রজত আবার বলল, মিত্রার চাকরির জন্য মিত্তালকে বলে দেখব, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। সিম্প্যাথিটা থাকতে থাকতেই যদি, মিত্রার তো কোয়ালিফিকেশনও আছে, অ্যাকাউন্টসে যদি প্রোভাইড করে দিতে পারে, স্কুলের থেকে ডেফিনেটলি বেটার পে পাবে। আকাশে অনেক উঁচু দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে। টিপ টিপ আলো ভাসতে ভাসতে ক্রমে মিলিয়ে গেল। তবু যেন মৃদু একটা ধ্বনি বাজছে এখনো, কানের পর্দায় টোকা মারছে। ভার গলায় বললাম, অন্তুটা এরকম একটা কাজ কেন করে বসলো বলতো? রজত থমকে গেল। গ্রিলে চেপে চেপে নেবালো সিগারেট, ছুড়ে দিল শূন্যে। একটু চুপ থেকে বলল, কি করে বলবো? আত্মহত্যা করার সময়ে মানুষ পুরোপুরি ইনসেন হয়ে যায়। অন্তুও হয়তো, কিন্তু তার তো একটা কারণ থাকবে। ডিপ্রেশন অফকোর্স। এত ডিপ্রেশন তো অন্তুর ছিল না, রুটিন ব্যাপার। একটু মেলাঙ্কোলিয়া মতন কদিন গুম হয়ে থাকা, ব্যাস, তার জন্য সুইসাইড করবে? এভাবে ডেফিনিট কিছু বলা যায় না। মানুষের মনের কতটুকু খবর রাখি আমরা, কোথায় কার কিভাবে ঢেউ উঠছে নামছে। নিশ্চয়ই ওর মনে কোনো ডিপ রুটেড অভিমান ছিল। কার ওপর অভিমান? সবার ওপর। তুমি, আমি, শান্তদা, তোমার বৌদি, তার বউ, এমনকি তোমার মৃত মা বাবার ওপরও অভিমান থাকা বিচিত্র নয়। কথাটা ঠং করে বাজলো বুকে। অন্তুর অবসাদ রূপটা প্রথম দেখা দেয় ১৬ বছর বয়সে। ৭২ সাল, নকশাল রাজনীতিতে মেতে উঠেছিল আমাদের পাড়ার কয়েকটা ছেলে। অন্তু মোড়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে গল্প করছিল। দুম করে পুলিশ সব কটাকে তুলে নিয়ে গেল। খবর পেয়ে বাবা যখন থানা থেকে ছাড়িয়ে আনলো, অন্তুর তখন সে কি রাগ! তুমি আমায় মুচলেকা দিয়ে নিয়ে এলে বাবা, বন্ধুদের চোখে আমায় ছোট করে দিলে। বাবা কত বোঝানোর চেষ্টা করলো, আমি থানায় মিছে কথা বলিনি, সত্যিই তো তুই রাজনীতি করিস না। কে শোনে কার কথা? আমার বন্ধুরা তো কোনো অন্যায় করেনি। পুলিশ যদি তাদের নিয়ে গিয়ে বিনা বিচারে আটকে রাখে, মারধর করে, আমাকেও নয় তাই করতো। তুমি কেন অযথা উপযাচক হয়ে আমাকে? শেষমেশ বেজায় চটে গিয়েছিল বাবা। খুব বকাবকি করেছিল অন্তুকে। তখনই প্রথমবার
কি এমন অযৌক্তিক কথা বলেছিল বাবা? বাবা তো অন্তুর ভালোই চেয়েছিল। অন্তু চিরকালই এরকম অদ্ভুত, খ্যাপাটে, অবুঝ। মনে আছে, তখন অন্তু আরো ছোট, ১০-১১ বছরের। হঠাৎ একদিন কোত্থেকে এক রাস্তার ছেলেকে ধরে নিয়ে এলো। কি না, ছেলেটা গরিব, খেতে পায় না, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, পড়াশুনো করবে। মা ঝামেলায় যাননি, টুক করে মাসির বাড়ি পাচার করে দিয়েছিল ছেলেটাকে, কাজকর্ম করে খাবে। জানতে পেরে অন্তুর কি চোটপাট। তোমার ছেলেকে কেউ যদি এভাবে চালান করে দেয় কেমন লাগবে? ছেলেটা অবশ্য মাসির বাড়িতে ১ মাসও টেকেনি। ঘড়ি টড়ি কি সব চুরি করে ধাঁ। ওই ছেলেকে বাড়িতে না পুষে মা কি কোনো অন্যায় কাজ করেছিল? অসহিষ্ণুভাবে বলে উঠলাম, আমরা তো কেউ কখনো অন্তুর খারাপ চাইনি। রজত আর একটা সিগারেট ধরালো। আপনজনের কেই বা খারাপ চায় রুনু? আসলে একজনের চাওয়াকে অন্যজন হয়তো ঠিক গ্রহণ করতে পারে না। পারে নাই তো, অন্তত কিছুই নিতে পারত না। এমএসসিতে চান্স না পেয়ে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিল। দাদা অফিস থেকে লোন তুলে ওকে টাকা দিল, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা ধরিয়ে দিল, একে তাকে ধরে পার্টি জোগাড় করে দিয়েছিল অনেক। বছর বিজনেস টিকিয়ে রাখতে পারলো বলো? ব্যবসার ন্যায় নীতি মানবো না, কাউকে ঘুষ দেব না, কোথাও কোনো গোঁজামিল থাকবে না, ওভাবে কি বিজনেস চলে? সবাইকেই একটু একটু মানিয়ে নিতে হয়, এটাই নিয়ম। তোমাদের তো এত বড় কোম্পানি, কোটি কোটি টাকার কারবার, তোমাদের কাটমারি দিতে হয় না? সবাই কি এক ছাঁচের হয় রুনু? হয়তো হয় না, তবে তাদের অভিমানও সাজে না। দাদা খুব দুঃখ পেয়েছিল সে সময়, আমি জানি। দুঃখ জিনিসটা বড় স্বার্থপর রুনু। রজত ঠোঁট সরু করে ধোঁয়া ছাড়ল। কালচে অন্ধকারে দুলছে ধোঁয়া, কেঁপে কেঁপে উঠছে। সেদিকে একটুক্ষণ তাকিয়ে ভারী করল গলা। ডোন্ট মাইন্ড, তোমার দাদা যখন তোমার বৌদির উস্কানিতে আলাদা ডেরা বাঁধলো, অন্তু শকড হয়নি? বৌদিকে দোষ দিচ্ছ কেন? দাদাদের ও বাড়িতে আর কুলোচ্ছিল না। ওইটুকুটুকু ২.৫খানা ঘর, ওদের সংসার বড় হচ্ছে। তাছাড়া দাদা তো কখনো বাবা মার দায়িত্ব অস্বীকার করেনি। যতদিন তারা বেঁচে ছিল নিয়মিত টাকা দিয়েছে। ব্যাস, ওতেই অন্তুর দুঃখ উবে যাবে। অন্তু যে একটু অন্যরকম ছিল তা কি অস্বীকার করতে পারো? রজত সামান্য দূরমনস্ক। জানো, আমার অফিসে এলেই অন্তু অদ্ভুত এক প্রশ্ন করত। রজতদা, এই যে আপনি স্যুট টাই পরে বসে আছেন, আপনার কি মনে হয় না আপনি একজন ভুল মানুষ, ভুল জায়গায় বসে ভুল কাজ করে চলেছেন? আপনার এই মুহূর্তে অন্য কোথাও অন্য মানুষ হয়ে থাকা উচিত ছিল। আমি বলতাম, নাহ, এরকম মনে হবে কেন? বলতো, আমার কিন্তু ভীষণ মনে হয়। অজান্তেই মুখ হাঁ হয়ে গেল। বুঝলাম না। আমিও বুঝিনি, শুধু বুঝতে পারতাম চাকরিটা ওকে কষ্ট দিচ্ছে। চুপ করে গেলাম। চাকরিটাও যে অন্তুর ভালো লাগছে না আমি জানতাম। দাদা একা একা কতদিন বোঝা টানবে? দাদারা ও বাড়ি ছাড়ার পর আমিই রজতকে বলে ধরে অন্তুর চাকরিটার ব্যবস্থা করেছিলাম। বড় কিছু নয়, মিত্তালদের কারখানায় স্টোর কিপারের চাকরি। কিন্তু ওই যে পণ, চুরি করব না, চুরি করতে দেব না। ইউনিয়নের লোকেরাও অখুশি, অফিসাররাও দুচক্ষে দেখতে পারে না, এবং অন্তুও মনোকষ্ট। যুক্তিহীন দুঃখ বিলাস। কে তোর ওপর বিশ্বভুবনের ভার দিয়েছে? একটু চোখ কান বুজে থাকতে পারলেই সব ল্যাঠা চুকে যায় তা নয়। মাঝে মাঝেই অফিস যাচ্ছে না, বাড়িতে গুম হয়ে শুয়ে থাকছে, কোনো মাসেই পুরো মাইনে পায় না। এক সময় তো মিত্তাল বেশ বিরক্ত হয়েছিল, প্রায় রাত্রেই ফোন করতো রজতকে। তখন আমি গিয়ে বুঝিয়েছি, রজত বুঝিয়েছে। বলেছি, আমাদের সম্মানটা নষ্ট করিস না। দেখেছি তো মা তখন কত বাবা বাছা করে ছেলেকে অফিস পাঠাতো। অত অনিয়মিত, অত মেজাজ, অত জেদ, বলতে নেই
রজতের জন্য চাকরিটা এতদিন টিকে ছিল। ভেবেছিলাম বিয়ে থা দিলে ঘাড়ে জোয়াল চাপালে হয়তো পরিবর্তন আসবে। হলো উল্টো। টুবলু হওয়ার পর মিত্রাকেই মরিয়া হয়ে স্কুলের কাজটা জোগাড় করতে হলো। তা এভাবেই তো কেটে যাচ্ছিল। শুধু শুধু মরতে গেল কেন? নাহ, আর ভাল লাগছে না ভাবতে। অন্তটা সব কেমন গোলমাল করে দিল। সুখী পরিতৃপ্ত জীবনের বদলে কেন যে জলের নিচের অন্ধকার বেশি ভালো লাগলো অন্তুর। টুবলু মুনিয়ার ঘরে কলকল করছে। মুনিয়ার বেডরুম ফ্ল্যাটের ওই প্রান্তে, এখান থেকে অনেকটা দূর। তবু মাঝে মাঝে ছিটকে ছিটকে আসছে শব্দ। এখানে এনে ভালোই হয়েছে। মন খারাপ ভাবটা কেটেছে টুবলুর। আহারে, মাত্র তো 5 বছর বয়স। ওইটুকু বাচ্চা বাবার মৃত্যুর কি বা বোঝে। উঠে পায়ে পায়ে মুনিয়ার ঘরে গেলাম। দেখছি টুবলুর কাণ্ড কারখানা। মুনিয়ার ঘরে দেওয়ালময় পোস্টার। শচীন, সৌরভ, লিয়েন্ডার, শাহরুখ, সমস্ত সফল মানুষদের ছবি। আশ্চর্য, সব ছেড়ে টুবলু পড়েছে কোণের ওই পোস্টারটা নিয়ে। চার্লি চ্যাপলিন, মাথায় টুপি, বুরুশ গোঁফ, হাতে লাঠি, পায়ে ছেঁড়া জুতো, দুঃখী দুঃখী মুখে কোনো রকমে সামলাচ্ছে কোমরের প্যান্ট। নিঃস্ব জোকারটাকে দেখে উদ্ভট উদ্ভট প্রশ্ন করছে টুবলু। যথাসাধ্য উত্তর দিচ্ছে মুনিয়া। উত্তর থেকে আবার শুরু হচ্ছে টুবলুর প্রশ্ন। ডাকলাম, এই টুবলু, কিছু খাবি এখন? দুধ খেলাম তো এসে। শুধু দুধ খেলে হবে? মুনিয়া ভাইয়ের গাল টিপে দিল। চাউ খাবি? হ্যাঁ। মা, আমি চাউমিন বানাবো? পারবি করতে? পারবো। তোর বাবা খাবে কিনা জিজ্ঞেস কর, তুইও খেয়ে নিস। রাত্রিরে আমি আর কিছু করব না, শুধু সেদ্ধ ভাত। ড্রয়িং রুমে ফোন বাজছিল। রজত এসে ধরল বুঝি ফোনটা। আমি শুয়ে পড়লাম মুনিয়ার বিছানায়। টুবলুর চুলে হাত বোলাচ্ছি। ছোট্টবেলায় অন্তুটা খুব আদুরে ছিল। 4 বছরের বড় দিদির সামনে হঠাৎ হঠাৎ মাথা নামিয়ে দাঁড়াতো। এই দিদি, চুলে আরাম করে দে না। এখন আরাম খাচ্ছে তার ছেলে। সে বেমালুম শুয়ে লার্স কাটা ঘরে। দরজায় রজত। শুনছ? চমকে উঠলাম। হুম, এদিকে এসো, কথা আছে। মন বুঝি কু ডাকলো আবার। ধর্মর করে বাইরে গেছি। কি হয়েছে? রজত চাপা স্বরে বলল, শান্তদা ফোন করেছিল। একটা প্রবলেম হয়েছে। ওই যে সার্টিফিকেটটা জোগাড় করার কথা বলল না, ওটা নিয়ে সমস্যা হচ্ছে। ও পাড়ায় কে অনুপম বাবু আছে, রাইটার্সের অফিসার, তার কাছে গেছিল শান্তদা। ভদ্রলোক নানান বাহানা করছে। একবার বলছে শীল অফিসে আছে, একবার বলছে আপনাদের বাড়ির ব্যাপার কিছু জানি না, আনন্যাচারাল ডেথ তো, কোথা থেকে কি হবে। আশ্চর্য, দাদা বডি নেবে, দাদাকে চেনে, এইটুকু লিখে দিতে। মানুষ এরকমই, ঝঞ্ঝাটের সামান্যতম সন্দেহ মনে এলেই শামুকের খোলে গুটিয়ে যায়। তাহলে কি হবে? ব্যবস্থা একটা হচ্ছে। তোমাদের ওই লোকাল কাউন্সিলর আছে না, অজিত রক্ষিত, তার কাছ থেকেই নিতে হবে। সেখানেও নাকি আবার ক্যাচ আছে। পুরপিতা মহাশয়ের কে পার্শ্বচর আছে, স্বপন সামন্ত না কি যেন নাম বলল শান্তদা। তার কাছে নাকি কাউন্সিলরের সই করা প্যাড থাকে। তা সে এখন বাড়ি নেই, কোথায় না কোথায় টহল দিয়ে বেড়াচ্ছে। কাল সকালবেলা তাকে গিয়ে ধরতে হবে। সার্টিফিকেট সেই লিখবে। তার কাছে একা যেতে শান্তদা সাহস পাচ্ছে না। আমাকেও সকাল সকাল পৌঁছে যেতে বলল। সোফায় বসে অভ্যাস মতোই টিভির রিমোট হাতে রেখেছিল রজত। হাত সরিয়ে নিল পর মুহূর্তে। জিজ্ঞাসা করল, কে স্বপন, তুমি চেনো? চিনি তো সকলকেই। অজিত রক্ষিত এককালে এলাকার কুখ্যাত মস্তান ছিল। তার নামে খুনের মামলাও ছিল বেশ কয়েকটা। রাজনৈতিক দাদাদের স্নেহের জোরেই হোক কি পেশির দাপটে, সাক্ষী সাবুতের অভাবে কেস টেকেনি। এখন সে পৈতে গলিয়ে বড় বামুন। আর স্বপন সামন্ত তো নাম্বার 1 ফেরেববাজ, লোক ঠকিয়ে বিশাল সম্পত্তির মালিক।
স্মাগলিং টাগলিংও করে শুনেছি। এমন লোকের সংস্পর্শে আসা তো দূরস্থান, ছায়া পর্যন্ত মারাতো না অন্তু। নাম শুনলে থু থু ছেটাতো। আজ তাদের ওপরেই নির্ভর করছে অন্তুর অন্তিম সৎকার। চোখ বুজে ফেললাম। লেকের পাড়ে শুয়ে আছে অন্তু। রোগাসোগা শরীর, ফুলে ঢোল, শ্যামলা রং ফ্যাকাশে সাদা, কুঁকড়ে গেছে লম্বা কাঠামো। না, ঠিক কুঁকড়ে নয়, হাঁটু দুটো ভাঁজ করা, হাত ডানার মতো দুদিকে ছড়ানো, অবিকল উড়ে যাওয়ার ভঙ্গি। শেষ মুহূর্তে কি ওড়ার বাসনা হয়েছিল অন্তুর? এত সব হীন প্রক্রিয়া আত্মস্থ করতে হবে তার শরীরকে এই আশঙ্কায়? উড়তে চেয়ে জলেই পড়ে গেল। কেন তুই সাঁতার শিখিসনি অন্তু? মর্গ থেকে বাড়ি, বাড়ি হয়ে শ্মশান। অন্তু চলে গেছে বহুক্ষণ। না, অন্তুর দেহ, ডেড বডি, সব এবার তার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পালা। আমার শ্মশানে যাওয়া হলো না। সাদা চাদরে মোড়া অন্তুকে দেখে হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল। জোর করে আমায় শুইয়ে রেখে গেল রজত। বাড়ি এখন ভয়ঙ্কর নিঝুম, যেন প্রবল ঝড় বৃষ্টির পর ঝিমিয়ে পড়েছে একেবারে। শব্দহীন, হাহাকারহীন, অসহ্য গুমট। নিঃসারে বনবন ঘুরছে পাখা, বাতাস ছাড়াই। বৌদি ঘরে এলো। শরীরটা এখন ভালো লাগছে রুন? হুম? হুম, চা এনেছি, খেয়ে নাও। উঠে বসলাম। কারুর সাড়া পাচ্ছি না কেন? সবাই কি চলে গেল? না, আছে অনেকে। চিত্রা, বন্দনা, দেবী পিসিমা, মামিমা, বাইরের ঘরে আছে সব। বৌদি চলে যেতে গিয়েও দাঁড়ালো। মিত্রাটা চাও মুখে তুলতে চাইছে না। তুমি একটু চেষ্টা করে দেখবে? অস্বস্তিতে পড়ে গেলাম। ওর বোনদের বলে দেখো না, কারু কথাই শুনছে না। তোমাকে তো খুব মানে। সদ্য স্বামীহারা স্ত্রীকে কি ভাষায় সান্ত্বনা দিতে হয় আমি জানি না। তবু গেলাম। ছোট ঘরের চৌকিতে বসে আছে মিত্রা, হাঁটুতে মুখ গুজে। এ ঘরে এক সময়ে আমরা ৩ ভাই বোন পড়াশুনো করতাম। এখন ঘরটা হাবিজাবিতে বোঝায়। মেলাঙ্কোলিয়ার সময়ে এই ঘরটাই অন্তরাশ্রয় ছিল। ৩টে দিন আগেও। দরজা ঠেলার মৃদু শব্দে চমকে তাকিয়েছে মিত্রা। মুখের লাবণ্য মরে গেছে। চশমা খোলা চোখের কোলে গাঢ় কালির পোঁচ। অন্তুর মৃত্যুর পর এই প্রথম আমি একা মিত্রার মুখোমুখি। পাশে বসে পিঠে হাত রাখলাম। নিচু গলায় বললাম, তোকে শক্ত হতে হবে মিত্রা। এখন থেকে তুই টুবলুর মা, বাবা দুই-ই। মিত্রার চোখে কি যেন খেলে গেল। জলও নয়, জ্বালাও নয়, অন্য কি যেন। পরক্ষণে মনে স্তিমিত। আবার বললাম, একা একা বসে থাকিস না, আয়, এ ঘরে আয়। সবার সঙ্গে থাকলে। কথাটা সম্পূর্ণ করতে পারলাম না। মন ভালো হয়ে যাবে বলা কি এখন নির্মম ঠাট্টা নয়? আচমকা মিত্রার স্বর ফুটল। একটা প্রশ্নের উত্তর দেবে দিদি? তোমার ভাই আমার সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করলো কেন? এই প্রশ্ন তো আমারও। তবু বলে ফেললাম, থাক না রে, ও কথা কি এখন ভাবার সময়? এইটাই তো সময়, পরে আর তার কথা ভাববো কেন? মিত্রা আবার থুতনি রাখলো হাঁটুতে। তুমিই বলো দিদি, ৭ বছর হলো বিয়ে হয়েছে। সে কি সুখ দিয়েছিল আমায়। কটা শাড়ি কিনে দিয়েছে, কটা গয়না গড়িয়ে দিয়েছে বিয়ের পর, কটা জায়গায় বেড়াতে নিয়ে গেছে। সামান্য সঙ্গটুকু পর্যন্ত দেয়নি। অফিস থেকে ফিরল অমনি বেরিয়ে গেল। কোথায় কার থ্যালাসেমিয়া হয়েছে তার রক্ত জোগাড় করছে, কোথায় কার বাড়িতে হাঁড়ি চড়ছে না সংসারের খুদ কুড়ো থেকে তাদের অন্ন জোটাতে ছুটল।
কার কোথায় অসুখ করলো তাকে নিয়ে হসপিটালে ছুটলো। হ্যাঁ, তার জন্য বকাবকি করেছি, চেঁচামেচি করেছি, তোমাদের কাছে নালিশ করেছি কতবার। বলো, অন্যায় করেছি? বলো, নিজের ছেলে এবিসিডি শিখলো কিনা সে হুঁশ নেই, বস্তির ছেলেদের গিয়ে পড়াচ্ছে, তাদের মায়েদের পড়াচ্ছে। শিক্ষাও তো হয়েছিল। ১১ নম্বর বস্তির লোকেরা এসে শাসিয়ে গেল। তোমার ভাইয়ের ফুসমন্ত শুনে তাদের বউরা নাকি ঢেটা হয়ে গেছে। বরদের মদ খাওয়া ছাড়াতে চাইছে। ফের যদি ওই বস্তিতে ঢুকে পা খোড়া করে দেবে। কবেকার আর কথা, এই ধরো গত সোমবার। তবু বাবুর চৈতন্য হলো কই? ফের গেল ওখানে পড়াতে। সেদিন ফেরার পর তোমার ভাইয়ের আমি শুধু পা জড়িয়ে ধরতে বাকি রেখেছি। বলেছি, এবারও সব ছাড়ো, অন্যের চিন্তা না করে নিজের সংসারের কথা ভাবো। খুব অন্যায্য কথা বলেছিলাম কি দিদি? বুকটা গুড়গুড় করে উঠল। সেদিন থেকেই কি আবার অন্তুর অবসাদটা এসেছিল? মিত্রা বিড়বিড় করে চলেছে, আমি তো তার কাছে বেশি কিছু চাইনি দিদি। আর ৫টা মেয়ে সংসার থেকে যা চায় তার কণা মাত্র বেশি নয়। নিজেদের নিয়ে, নিজেদের গণ্ডির মধ্যে নিজেদের মতো বাঁচা। ৫ জনের কি হলো না হলো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কি দরকার? কত কষ্ট করলাম তোমার ভাইয়ের জন্যে, কত চেষ্টা করলাম ভালোবাসা দিয়ে তার দৃষ্টি ফেরাতে। গায়ে কাঁটা দিয়ে উঠল। ভালোবাসা? লেকের পাড়ে শিমুল গাছের নিচে পড়ে আছে অন্তুর লাশ। কাছাকাছি জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা ভালোবাসার কুজনে মগ্ন। স্বপ্ন দেখছে অনাগত ভবিষ্যতের, আগামী সুখের। অন্তুর মাছে খুবলানো মুখটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। ওই নিরাসক্ত দৃশ্যের সঙ্গে অন্তুর মৃত্যুর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এই মুহূর্তে মনে হচ্ছিল আমার। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। মিত্রা শুয়ে আছে চোখ ঢেকে। ছোট ঘরের ক্রমক্ষীয়মান আলোয় আমি বসে আছি নির্বাক। কান্না পাচ্ছিল। আমরা প্রত্যেকেই অন্তুর ভালো করতে চেয়েছিলাম। বাবা, মা, দাদা, আমি, মিত্রা, আত্মীয় বন্ধু সকলে আমাদের মতো করে, আমাদের যুক্তিবুদ্ধির নিক্তিতে মেপে। তবু অন্তুকে বাঁচানো গেল না। এটাই হয়তো স্বাভাবিক। জীবজন্তুরা কি আত্মহত্যা করে? এতক্ষণ শুনছিলে সুচিত্রা ভট্টাচার্যের অন্তু বাঁচেনি ছোট গল্প। কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানাও। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। ভালো থেকো সবাই। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি।